তো এখন আসো হলো তোমার এপিনেফ্রিন। এপিনেফ্রিন ড্রাগের ক্ষেত্রে আসো। আহ, তো এপিনেফ্রিন ড্রাগের ক্ষেত্রে মানে বারবার আমি একটা জিনিস বলতেছি, সেটা হলো তোমার কনসেন্ট্রেশন। এই কনসেন্ট্রেশনটা খুবই ইম্পর্টেন্ট। 1:1000, 1:10,000, অর্থাৎ কনসেন্ট্রেশন, কারণ কনসেন্ট্রেশন এদিক সেদিক হলে সমস্যা আছে, অনেক সমস্যা আছে, বুঝছো? তো 1:1000 নর্মালি যে এপিনেফ্রিন, ঠিক আছে, নর্মালি এপিনেফ্রিন কিন্তু আমরা আইভি রুট ইউজ করি না। ডাইরেক্ট আইভি রুট আমরা এপিনেফ্রিন কখনো ইউজ করি না, ঠিক আছে, জাস্ট কার্ডিয়াক অ্যারেস্ট বাদে। কার্ডিয়াক অ্যারেস্টেই মনে করো যে এপিনেফ্রিনটা আইভি রুট ইউজ করলে মোটামুটি একটা ইফেক্টিভ পাওয়া যায়, বাট বাকি ক্ষেত্রে আইভি রুট ইউজ করলে কিন্তু এটা হাইলি অ্যারিথমোজেনিক, অর্থাৎ তোমার আর অ্যারিথমিয়া প্রডিউস করবে। অ্যারিথমিয়া প্রডিউস করলে কিন্তু কমপ্লিকেশন হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এটা ডাইরেক্টলি আইভি রুট ইউজ করি না। যখন মনে করো যে এখন মানে এপিনেফ্রিনটাকে আমি তোমার কনসেন্ট্রেশনটা দেখাইতেছি, ঠিক আছে, অর্থাৎ সে তোমার 1:1000 কনসেন্ট্রেশন, অর্থাৎ 1:1000 কনসেন্ট্রেশন ইউজ করতে হবে, অর্থাৎ ইন্ট্রামাসকুলার, সাবকিউটেনিয়াস এবং এন্ডোট্রাকিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে আমাদেরকে 1:1000 কনসেন্ট্রেশনের ড্রাগ ইউজ করতে হবে, বুঝতে পারছো? দেন যদি মনে করো যে হ্যাঁ, দেন হলো তোমার আইভি রুটেও আমার বলতেছি, মানে কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে আমরা এটাকে আইভি রুট ইউজ করে থাকি। তো ওই ক্ষেত্রে কনসেন্ট্রেশনটাকে আরো ডিলিট করে নিতে হবে, অর্থাৎ 1:, তখন 10,000, কত, 1:10,000 করে নিতে হবে, ঠিক আছে, অর্থাৎ ট্র্যাকটাকে আরো ডিলিট করে নিতে হবে। তখন মনে করো যে 0.1 মিলিগ্রাম আমরা ইউজ করতেছি, অর্থাৎ ওয়ান কনসেন্ট্রেশন কত থাকতেছে, 1:10,000 ফর আইভি রুট অ্যান্ড ইন্ট্রা অসিয়াস রুট, ঠিক আছে, ইন্ট্রা অসিয়াস রুট আমরা ইউজ করতেছি। ইন্ট্রা মাসকুলার সাবকিউটেনিয়াস এন্ডোট্রাকিয়াল রুট ইউজ করতেছে হলো 1:1000, আর আইভি রুট ইন্ট্রা অসিয়াস রুট আমরা ইউজ করতেছি হলো 1:10,000। এবং আর হলো তোমার ইন্ট্রা অসিয়াস আমরা ইউজ করি হলো তোমার টিবিয়া বোন, ঠিক আছে, টিবিয়া বোনের ক্ষেত্রে। ইন্ট্রা অসিয়াসের ক্ষেত্রে আলাদা নিডেল আছে, হ্যাঁ, ইন্ট্রা অসিয়াসের ক্ষেত্রে আলাদা নিডেল আছে, মানে টিবিয়াতে ইনজেক্ট করার জন্য। তো মোটামুটি মানে আমি জাস্ট মানে ড্রাগের কনসেন্ট্রেশনটা দেখালাম যে এই কনসেন্ট্রেশনটা আমরা ইউজ করব। কত, 1:1000 ইউজ করতেছি আমরা ইন্টারমাসকুলার সাবকিউটেনিয়াস, এবং 10,000 ইউজ করতেছি আমরা তোমার আইভি এবং ইন্ট্রাঅসিয়াসের ক্ষেত্রে। এখন দেখো এপিনেফ্রিনের ইউজটা, এপিনেফ্রিন কিন্তু নর্মালি সব জায়গায় এরকম ইউজ করে না, এর কিছু ক্রাইটেরিয়া আছে। অর্থাৎ যখন তোমার বডিতে তোমার অ্যানাফাইল্যাক্সিস, অর্থাৎ অ্যানাফাইল্যাকটিক শক, অ্যানাফাইল্যাক্সিস বা অ্যানাফাইল্যাকটিক শক যখন প্রডিউস হচ্ছে, তখন আমরা এপিনেফ্রিন ড্রাগ অফ চয়েস, তখন কি অ্যানাফাইল্যাক্সিস বা অ্যানাফাইল্যাকটিক যে শকটা আছে, সেখানে তোমার ড্রাগ অফ চয়েস হলো তোমার এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিন, ঠিক আছে। তো আমাদের অ্যানাফাইল্যাকটিক বা অ্যানাফাইল্যাক্সিস এর ক্ষেত্রে আমাদের তোমার ড্রাগ অফ চয়েস হলো তোমার এপিনেফ্রিন। এক্ষেত্রে আমরা কোন কনসেন্ট্রেশন ইউজ করতেছি, তোমার 1:1000 কনসেন্ট্রেশন ইউজ করতেছি ভায়া ইন্ট্রামাসকুলার। আমরা কিন্তু আইভি রুটে দিচ্ছি না, ইন্ট্রামাসকুলার রুটে দিচ্ছি, ঠিক আছে, নট আইভি। মনে করেছি ইন্ট্রামাসকুলার, নর্মালি এটা দেওয়া হয় থায়ে ল্যাটারাল স্পেক্টে, বুঝছো, থায়ে ল্যাটারাল স্পেক্টে এটা দেওয়া হয়। তো দেখো এখন আমি জাস্ট একটু মানে বুঝাইতে চাইতেছি যে তোমার অ্যানাফাইল্যাক্সিস বা অ্যানাফাইল্যাকটিক শক জিনিসটা কি। মানে এটা একটু মানে হালকা করে আমি বোঝাবো যে অ্যানাফাইল্যাকটিক শক জিনিসটা কি। অ্যানাফাইল্যাকটিক শক মূলত মনে করো যে একটা হলো বলতে গেলে তোমার ইমিডিয়েট টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হবে তোমার বডিতে। তো এর ক্লিনিক্যাল ফিচার গুলা কি, খুবই ইম্পর্টেন্ট, বুঝছো, ব্রঙ্কো কনস্ট্রিকশন হইতেছে, কি হইতেছে, ব্রঙ্কো কনস্ট্রিকশন হইতেছে, দেন শক, অর্থাৎ শক প্রডিউস করতেছে এবং বিপি লো হয়ে যাইতেছে, ইচিং হইতেছে, অর্থাৎ তোমার চুলকানি হবে, বডি বিভিন্ন জায়গায় তোমার চুলকানি হইতেছে, এবং অ্যানজিওডিমা মানে তোমার হাতে পায়ে, দেন চোখে মুখে জায়গায় তোমার ইডিমা প্রডিউস করতেছে। এগুলো তোমার বলতে গেলে ক্লিনিক্যাল ফিচার। এর মধ্যে তোমার যে তোমার ব্রঙ্কো কনস্ট্রিকশনটা যে হইতেছে, অর্থাৎ ব্রঙ্কো কনস্ট্রিকশনটা যে হইতেছে এবং শক প্রডিউস মানে বিপি লো হইতেছে, এই দুটো একটু বেশি ইম্পর্টেন্ট মানে তোমার ড্রাগ অফ চয়েস, মানে ড্রাগ চয়েস করার ক্ষেত্রে। কারণ ব্রঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে দেখি তো আমরা নর অ্যাড্রিনালিন বাদ দিয়ে আমরা অ্যাড্রিনালিন ড্রাগ দিচ্ছি বিটা অ্যাকশনের কারণে, তাই না? তো দেখো এখন বডিতে টাইপ 1 হাইপার সেন্সিটিভ রিয়াকশন মানে কখন হইতেছে, বা মানে কেনই বা এটা হইতেছে, না প্রশ্ন আসে না, এটা কেনই বা হইতেছে? তো হইতে পারে না, মানে কারো ধরো বডিতে মানে ফুড অ্যালার্জি বা কারো তোমার ড্রাগ অ্যালার্জি থাকতেই পারে, বা অনেক সময় মনে করো যে ইনসেক্ট, বিভিন্ন ধরনের ইনসেক্ট আছে, ইনসেক্ট তোমার স্টিং করলো, মানে কি হুল যে থাকে, হুল ফুটে তোমার যে ভেনমটা আছে, ভেনমটা বডিতে আর কি ইনজেক্ট করে দিল, এরকম অনেক সময় হয় না? তো ওই ক্ষেত্রে কি হইতেছে, ধরো বাই চান্স মানে ধরো তোমার ফুড অ্যালার্জেন তোমার বডিতে, মানে ফুড অ্যালার্জেন মনে করো যে তোমার বডিতে প্রবেশ করলো, এখন তোমার এই ফুডের প্রতি মনে করো যে অ্যালার্জি আছে,
ঠিক আছে। অ্যালার্জি থাকলে কি তোমার বডিতে এটাকে ডেঞ্জার হিসেবে নেবে, বুঝবে মানে অ্যালার্জি আছে তো বডির অবশ্যই এটা মানে বডিতে পার্সোনাল মেকানিজম, নিজস্ব মেকানিজম, এটা ডেঞ্জার হিসেবে মানে নির্দেশনা ডেঞ্জার হিসেবে এটাকে আইডেন্টিফাই করবে। তখন ডেঞ্জার হিসেবে এটাকে আইডেন্টিফাই করবে, তখন তোমার বডিতে আইজিই ইমিউনোগ্লোবিন ই অ্যান্টিবডিটা প্রডিউস হবে, ঠিক আছে। এটা প্রডিউস করবে কে? তোমার বি লিম্ফোসাইট এই ইমিউনোগ্লোবিন ই প্রডিউস করবে, ঠিক আছে। তো এই ইমিউনোগ্লোবিন ইটা তোমার বেসোফিল দেন মাস্ট সেল আছে না, এখানে আউটার সারফেসে এটা বাইন্ড করবে। কি করবে? আউটার সারফেসে এটা বাইন্ড করবে। আউটার সারফেসে বাইন্ড করবে, এটাকে বলা হয় সেন্সিটাইজেশন, মানে সেন্সিটাইজেশন করলো। অর্থাৎ শুরুতে ধরো বাই চান্স প্রথমবার তুমি তোমার ফুড অ্যালার্জেন খাইলে, ফুড অ্যালার্জি তোমার বাই চান্স তোমার জানাও ছিল না হয়তোবা, শুরুতে ধরো তোমার এটা বডিতে এটা মনে করে যে সেন্সাইজ করলো, তোমার আগে আইজিই প্রডিউস হলো, শুরুতে হয়তো তোমার কোনো সমস্যা হলো না বা হালকা কোনো মনে করো যে ইন্ডিকেশন জাস্ট দেখা দিল। বাট যখন তুমি সেকেন্ড টাইম এই সেম ফুড ধরো তুমি আবার খাইলা, তখন তোমার বডিতে যে আইজিই আগে থেকে প্রডিউস হয়ে আছে বেসোফিল মাস্ট সেলের মধ্যে আছে না, ওটা যে আউটার সার্ফেসের মধ্যে আছে, তো ওই আউটার সার্ফেসে এটা সাথে সাথে তোমার রিয়াকশন শুরু হয়ে যাবে। অর্থাৎ এই ফুড অ্যালার্জেন মানে সেকেন্ড বার তোমার বডিতে ইনপুট হওয়ার কারণে আইজিই অ্যান্টিবডিটা স্টিমুলেট হয়ে যাবে এবং মাস্ট সেলের বেসোফিল থেকে তোমার হিস্টামিন, দেন 5 হাইড্রোক্সিট্রিপ্টোফ্যান, দেন প্রোস্টাগ্ল্যান্ডিন, প্লাটেলেট অ্যাক্টিভেশন এগুলা রিলিজ করবে, প্লাটেলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর এগুলা রিলিজ করবে। এগুলা রিলিজ করলে তোমার বডিতে কি প্রডিউস হইতেছে? তোমার ব্লাড ভেসেলগুলো ডাইলেট হয়ে যাইতেছে এবং ব্লাড প্রেশার ফল করতেছে, দেন তোমার ক্যাপিলারি থেকে ফ্লুইড লিক হয়ে ডিমা প্রডিউস করতেছে এবং তোমার ব্রঙ্কো কনস্ট্রিকশন হইতেছে এবং তোমার শ্বাসকষ্টটা হইতেছে, ঠিক আছে। তো এগুলার ক্লিনিক্যাল ফিচার প্রডিউস হইতেছে। তো এই ক্ষেত্রে তোমার ড্রাগ অফ চয়েস হলো অ্যাড্রিনালিন। অ্যানাফাইল্যাকটিকের ক্ষেত্রে তোমার ড্রাগ অফ চয়েস কি? অ্যাড্রিনালিন। কেন অ্যাড্রিনালিন আমরা ইউজ করতেছি? মানে এটা জাস্ট তোমার অ্যানাফাইল্যাক্সিস জিনিসটাকে এটা হালকা একটু করে আমি দেখলাম, মানে আমি যতটুকু জানি ততটুকু আগে তোমাকে আমি প্রোভাইড করলাম, ঠিক আছে। ফার্মাকোলজি পড়ার জন্য এতটুকু বললেই চলবে এবং এগুলা ডিটেলস তুমি পরবর্তী অর্থাৎ ফোর্থ ইয়ারে তোমরা জানতে পারবা, ঠিক আছে। তো আপাতত দেখো, মানে যখন মনে করে যে অ্যানাফাইলেকটিক যখন হইতেছে, তো তখন আমাদের ড্রাগ অফ চয়েস হিসেবে আসতেছে অ্যানাফাইলেকটিক, মানে শকের ক্ষেত্রে আমাদের ড্রাগ অফ চয়েস হিসেবে তখন আসতেছে হলো তোমার এপিনেফ্রিন। এপিনেফ্রিনকে ড্রাগ অফ চয়েস করার কারণ এটার বিটা টু অ্যাক্টিভিটি। আমরা জানি যে বিটা টু অ্যাক্টিভিটি তোমার ব্রঙ্কো ডাইলেশন করতেছে। এটা বলছিলাম যে মূল ক্লিনিক্যাল ফিচারটি একটু মনে রাখবা যে তোমার অ্যানাফাইলেক্সিস তোমার ব্রঙ্কো কনস্ট্রিকশন হইতেছে, হ্যাঁ ব্রঙ্কো কনস্ট্রিকশন হইতেছে। যখন বিটা টু অ্যাক্টিভিটির কারণে ডাইলেট হতেছে তখন তো মনে শ্বাসকষ্ট থেকে মুক্তি হইতেছে। তো এই কারণে মূলত এটাকে ড্রাগ অফ চয়েস হিসেবে ইউজ করা হইতেছে, ঠিক আছে। এখন এটা আমি তো রুট প্রেফার করলাম, তো মনে করে যে এটা মাসকুলার রুট প্রেফার করলাম। এখন বাই চান্স ধরো তোমার তুমি ড্রাগ দিলা, অ্যাড্রিনালিন ড্রাগ দিলা, ঠিক আছে, বাট মনে করো যে না, মানে কোনো এফেক্ট প্রডিউস করতেছে না, অর্থাৎ বিপিও বাড়তেছে না, মানে বিপি বাড়তেছে না তোমার, মানে কোনো এফেক্ট প্রডিউসই করতেছে না। যখন এফেক্ট যখন প্রডিউস করতেছে না, তখন মনে করে যে যদি না হয় তখন আমরা আবার রিপিট দিব কতক্ষণ? মনে করো যে 10 মিনিটের মধ্যে, কারণ শকের মধ্যে আছে, কিন্তু অ্যানাফাইলেকটিক শকের মধ্যে আছে। তো মনে করো ফার্স্টে তুমি দিলা, ফার্স্টে দিলে তোমার ধরো কোনো প্রডিউস মানে কোনো এফেক্টই প্রডিউস হইতেছে না, দেন এটাকে আমরা আবার মনে করো যে রিপিট করব, ঠিক আছে। দেন রিপিট করলা, ঠিক আছে, রিপিট করার পরও মনে করো যে কোনো প্রডিউস হইতো, অর্থাৎ দুইবার ফেল করার পরেও মনে করো যে কোনো কোনো মানে অ্যাকশন মানে শক থেকে মনে করো যে ফিরে আসতেছে না বা ব্লাড প্রেশার লেভেলই বাড়তেছে না। দেন মনে করো যে আমরা তখন মনে করি যে আইভিটা ইউজ করতে পারি, তখন আমরা মনে করি যে আইভিটা ইউজ করতে পারি, তার আগে কিন্তু আইভি ইউজ করবো না। আর আইভি ইউজ করলে অবশ্যই কনসেন্ট্রেশনটা 1:10,000 রেশিও দিয়ে রাখতে হবে, কিন্তু 1:10,000 রেশিও দিয়ে রাখতে হবে। কারণ অ্যাড্রিনালিন আইভি মানে অ্যাড্রিনালিন কিন্তু হাইলি অ্যারিথমোজেনিক, অ্যারিথমিয়া প্রডিউস করতে পারে, এজন্য নর্মালি এটা আইভি ইউজ করা হয় না। তো এই ক্ষেত্রে মনে করি যে রিপিট দুইবার দেওয়ার পরেও যদি মনে করো যে কোনো একশো মানে কোনো মানে ওই শক থেকে মানে শকটা মনে করো যে ঠিক হইতেছে না, তো আলটিমেটলি মনে করো যে পেশেন্টের অবস্থা এমনিতেই খারাপ হয়ে যাবে। তো ওই ক্ষেত্রে মনে করো যে আমরা আইভি ইউজ করতে পারি, তবে কনসেন্ট্রেশন মাস্ট বি মনে রাখবা 1:10,000 কনসেন্ট্রেশন, 1:10,000 কনসেন্ট্রেশন, এটা যেন মনে থাকে, ঠিক আছে। দেন এটা ড্রাগ অফ চয়েস বলতে তোমার অ্যাকশন কি প্রডিউস করতেছে, মানে যেন আমি বারবার বলতেছি, অর্থাৎ বিটা টু অ্যাক্টিভিটির কারণে ব্রঙ্কো ডাইলেশন ঘটতেছে এবং এবং সাথে ব্রঙ্কো ডাইলেশনও করতেছে এবং সাথে তোমার ইনহিবিশন অফ হিস্টামিন, অর্থাৎ আমরা যে বললাম মানে প্যাথোফিজিওলজিতে দেখলাম যে হিস্টামিন রিলিজ হইতেছে বা আদার্স তোমার যে 5-HT দেন তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলা মানে রিলিজটাকেও আর কি ইনহিবিট করতেছে, ঠিক আছে, তোমার এই তোমার অ্যাড্রিনালিন ড্রাগ ইউজ করার কারণে, ঠিক আছে। এই জন্য তোমার অ্যানাফাইলেকটিক বা অ্যানাফাইলেক্সিস শকের ক্ষেত্রে আমরা অ্যাড্রিনালিন ড্রাগ ইউজ করে থাকি। দেন তোমার ব্রিটাল অ্যাজমা, অর্থাৎ এটা একটা রেয়ার টাইপের অ্যাজমা। এই অ্যাজমাতেও মনে করে যে আমরা আমাদের ড্রাগ অফ চয়েস কি 0.5 ml 1:1
1:1000 তোমার ইন্ট্রামাসকুলার বা সাবকিউটেনিয়াস তোমার এই এপিনেফ্রিন ড্রাগটা ইউজ করে থাকে, ঠিক আছে। রেশিওটা কিন্তু অবশ্যই মনে রাখবো, 1:1000, 0.5 ml, 1:1000। এখানেও তোমার এই সেম বঙ্ক ডাইলেশন হইতেছে, ঠিক আছে। দেন হলো তোমার দেন দেখো তোমার হলো কার্ডিয়াক অ্যারেস্ট। এই কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে আমরা এই অ্যাপিনেফ্রিন ড্রাগ অফ চয়েস, ঠিক আছে, কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে। এখন জিনিসটা দেখো আমরা মানে কার্ডিয়াক কার্ডিয়াকের মনে করো যে তো বিভিন্ন ধরনের তোমার সিচুয়েশন আছে, এইগুলো জাস্ট একবার দেখি। যেমন ধরো প্রথমে দেখো তোমার কার্ডিয়াক অ্যারেস্ট আছে, হার্ট অ্যাটাক আছে, দেন হার্ট ফেইলার আছে, দেন হার্ট ব্লক আছে। হ্যাঁ, তো হার্ট ব্লক মানে কি? হার্ট ব্লক মানে কি কন্ডাকশন ব্লক, অর্থাৎ তোমার এস নোড এবি নোডাল যে কন্ডাকশন আছে সেই কন্ডাকশনটা ব্লক হয়ে যাইতেছে, এটাকে বলতেছে হার্ট ব্লক। হার্ট ফেইলার মানে কি? হার্ট ইজ নট পাম্পিং, হার্ট ঠিক মতন পাম্প করতে পারতেছে না, এটাকে বলতেছে তোমার হার্ট ফেইলার। দেন হার্ট অ্যাটাক মানে কি? হার্ট অ্যাটাক মানে কি তোমার মাইকার্ডিয়াল ইনফেকশন কারণে, অর্থাৎ তোমার হার্টের ব্লাড সাপ্লাই তোমার স্টপ হয়ে গেছে, স্টপেজ অফ ব্লাড সাপ্লাই অফ হার্টের ব্লাড সাপ্লাই তোমার স্টপেজ হয়ে যায়, অর্থাৎ মাইকার্ডিয়াল ইনফেকশন করতেছে, এখানে বলতেছে তোমার হার্ট অ্যাটাক। আর কার্ডিয়াক অ্যারেস্ট মানে কি? নো বিট, হার্টের কোনো বিট হইতেছে না, হার্টের জন্য বিট হইতেছে না, ওটাকে বলতেছে তোমার কার্ডিয়াক অ্যারেস্ট। অর্থাৎ নো বিটিং অফ হার্ট, অর্থাৎ হার্টের যখন কোনো বিট হইতেছে না তখন ওটাকে কি বলতেছে? কার্ডিয়াক অ্যারেস্ট। তো এই কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে মূলত তোমার কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে তোমার মানে মানে কি মানে পেশেন্টের অবস্থা কি হচ্ছে, অর্থাৎ নো ব্লাড সাপ্লাই ইন ব্রেন, অর্থাৎ কার্ডিয়াক অ্যারেস্ট মানে হার্ট বিটই করতে পারতেছে না, হার্ট বিট না করতে পারলে তো ব্লাড সাপ্লাই ব্রেনে যাবেই না, অর্থাৎ পেশেন্ট আনকনসিয়াস হয়ে যাইতেছে। দেন কোনো রেসপন্স, অর্থাৎ তোমার কোনো রেসপন্স না, আনকনসিয়াস অবশ্যই কোনো রেসপন্স থাকবে না। দেন বিপি বা হার্ট রেট তো এলা তুমি মনে করো চেক মানে এগুলা তুমি পাবা না, বিপি পাবে না, হার্ট পাম্পই করতে পারতে, হার্ট রেটই আসতেছে না। তো ওই ক্ষেত্রে তুমি কিভাবে বিপি পাবে? এগুলো কোনোভাবে পাওয়া যাবে না। তো এই ক্ষেত্রে কি করতে হয়? এই ক্ষেত্রে প্রথমে তো দিতে হয় মানে কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে প্রথমে তোমাকে কি দিতে হবে? প্রথমে তোমাকে সিপিআর, অর্থাৎ তোমার কার্ডিয়াক পালমোনারি রিসাসকিনেশন, অর্থাৎ সিপিআরটা দিতে হয়। তো সিপিআর এর তোমার প্রসেসটা কি? সিপিআর দিতে হয় এবং সিপিআর এর সাথে তোমার অ্যাড্রিনালিন ড্রাগ অফ চয়েস, অর্থাৎ অ্যাড্রিনালিন ড্রাগটাও দেওয়া হয়। তো সিপিআর দিলে তোমার কি হইতেছে? তোমার চেস্ট কম্প্রেস, অর্থাৎ তো চেস্ট কম্প্রেস দেওয়া দেখছোই, মানে সিপিআর এর মেকানিজম তো অবশ্যই দেখছো যে তোমার মানে পাম্প করার যে প্রসেসটা অবশ্যই দেখছো, পাম্প করার যে তোমার প্রসেসটা মানে এইভাবে যে পাম্প করতেছে, তো ওই প্রসেসটা তো অবশ্যই দেখছো। তো ওইটাই আর কি, এক্ষেত্রে কিন্তু অবশ্যই এলবো কিন্তু অবশ্যই স্ট্রেট থাকে এবং কোনোভাবে এলবো কিন্তু মানে ভাঁজ হওয়া মানে স্ট্রেট থাকবে। তো সিপিআর ওই প্রসেসটা আর কি, চেস্ট কম্প্রেস করতেছে, অর্থাৎ পার মিনিটে 100 বার চেস্ট কম্প্রেস করতে হইতেছে মানে সিপিআর এর ক্ষেত্রে। দেন তোমার এয়ারওয়ে পটেন্সি, অর্থাৎ মানে আনকনসিয়াস হলে তোমার কি হয়? তোমার যে তোমার কি তোমার জিহ্বা মানে গ্লটিস, এই গ্লটিসটা তোমার অফ হয়ে যায়, গ্লটাইটিসটা অফ মানে এয়ারওয়েটা মানে পেটেন্ট করে দেয়, অর্থাৎ অফ হয়ে যায়, যার কারণে শ্বাস প্রশ্বাস ঠিক মতন ঢুকতে পারে না। তো ওই ক্ষেত্রে মানে এয়ারওয়ে পেটেন্সিটা দেখতে হবে, ওটা যদি অফ হয়ে যায় তো এটা আর কি মানে আর কি ঠিক করে দিতে হবে। দেন আছে তোমার ব্রিথিং, অর্থাৎ সিপিআর এর অর্থাৎ ব্রিথিং এর অনেক প্রসেস আছে, তোমার রাবার যে ব্রিথিং আছে ওইগুলো দিতে পারো, বা মাউথ টু মাউথ ব্রিথিং আছে। তো এগুলা ব্রিথিং মনে করো যে সিপিআর এর ক্ষেত্রে এগুলা কি করা হয়? চেস্ট কম্প্রেস, এয়ারওয়ে প্যাটার্নস এবং ব্রিথিং এগুলা করা হয়। তো এই এবং সাথে এই কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে সাথে সাথে আমরা কি ইউজ করতেছি? আমরা ইউজ করতেছি হলো তোমার অ্যাড্রেনালিনটা ইউজ করলে তোমার কি হইতেছে? অর্থাৎ কার্ডিয়াক অ্যারেস্টে আমরা এপিনেফ্রিন বা অ্যাড্রেনালিন ড্রাগটা ইউজ করতেছি, ঠিক আছে। তো দেখো, তো কার্ডিয়াক অ্যারেস্টে মানে যেটা আমি বারবার বলতেছি সেটা হলো তোমার এই কনসেন্ট্রেশন, অর্থাৎ 1:, মানে এই জায়গায় আমরা আইভিতে এখানে আমরা এটা ইউজ করছিলাম আইএম, অর্থাৎ 0.5 ml, 1:1000, যেটা ছিল হলো তোমার ইন্ট্রামাসকুলার, এই জন্য আমরা আছে 1:1000। আমি বারবার বলতেছি যে এই কনসেন্ট্রেশনটা হলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু কখনো ভুল না হয়, কারণ এই কনসেন্ট্রেশন এদিক সেদিক হইলেই তোমার অ্যাকশনই চেঞ্জ হয়ে যাবে পুরো, ঠিক আছে। তো এই কনসেন্ট্রেশনটা খুব ইম্পর্টেন্ট। তো ইন্ট্রামাসকুলারে আমরা যখন দিছিলাম 1:, মানে 1:, তোমার অ্যানাফাইল্যাক্সিস এর ক্ষেত্রে 1:1000 কনসেন্ট্রেশন, অর্থাৎ 1000 সলিউশনে তোমার 1 মিলিগ্রাম তোমার আর কি ডোজ বুঝাচ্ছে, এরকম বুঝাইতেছে। তো এটা আমরা 1:1000 ইউজ করছিলাম, ঠিক আছে। এখন
কার্ডিয়াক অ্যারেস্ট। আবার এই ক্ষেত্রে আমরা অ্যানাফাইলেক্সিস আমরা এটা বলে দিয়েছিলাম যে আমরা এটা কখনো আইভি তে দিব না। আইভি তে, কারণ এটা আইভি মানে এই অ্যাড্রিনালিন আইভি মানে হলো তোমার বডিতে তোমার অ্যারিথমিয়া প্রডিউস করবে, হাইলি অ্যারিথমিয়াজেনিক ড্রাগ এটা, বুঝছো? অ্যারিথমিয়া প্রডিউস করলে কিন্তু আলটিমেটলি ডেথ হইতে পারে, ঠিক আছে? তো আমরা কিন্তু এটা কখনো আইভি তে দিব না। কিন্তু বলছিলাম যে যখন মানে আমরা অ্যানাফাইলেক্সিস শকের ক্ষেত্রে মানে এই অ্যাড্রিনালিন 2 বার ইউজ করার পরও আমাদের ফেল আসতেছে, তখন এমনিতেই পেশেন্ট মনে করে যে পুরো শকে আছে। তো ওই ক্ষেত্রে 2 বার মানে ইউজ করার পরেও যদি মনে করে যে কোনো এফেক্ট না আসে, সেই ক্ষেত্রে আমরা বলছিলাম যে আইভিটা ইউজ করবো, এবং কনসেন্ট্রেশন কিন্তু দেখো 1:10,000 আইভি, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা আইভিটা ইউজ করবো, ঠিক আছে? কিন্তু কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে আমরা মনে করো যে আইভিটা ইউজ করতে পারি, কারণ তোমার কার্ডিয়াক অ্যারেস্টে তোমার হার্টের কোনো পালসই নাই, অর্থাৎ কোনো বিটই নাই। তো এই ক্ষেত্রে আমরা আইভিটা ইউজ করলে এটা আর কি মনে করো যে মানে রিস্কের তুলনায় মূলত বেনিফিটটা আমরা পাইতেছি, এই জন্য আমরা এটাকে আইভিতে ইউজ করতে পারতেছি, ঠিক আছে? মানে কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে, কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে আমরা আইভিটা ইউজ করতে পারতেছি, ঠিক আছে? এখানে একটু রিজন সহ লেখা আছে, এটা তোমরা একবার দেখবা, ঠিক আছে? এটার ক্ষেত্রে আমরা একটু বেনিফিট পাইতেছি এই জন্য। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা, সেটা হলো তোমার এই যে কনসেন্ট্রেশন, অর্থাৎ আইভি আমরা দিব মনে করো যে কারো কার্ডিয়াক অ্যারেস্টে আমরা অবশ্যই আইভি দিব, এবং এই ক্ষেত্রে আমাদের কনসেন্ট্রেশন হবে 1:10,000। বারবার বলতেছি কনসেন্ট্রেশনটা খুব ইম্পর্টেন্ট, 1:10,000। এই কনসেন্ট্রেশন আমরা ড্রাগটা চয়েস করবো বা ডাইলিউট করে দেবো, ঠিক আছে? 1:10,000 এ। তো এখন অর্থাৎ আমরা তো আইভি তে দিব, অনেক সময় এখন আছে যে তোমার মানে শক কার্ডিয়াক অ্যারেস্টে এই ক্ষেত্রে মনে করো যে পেশেন্ট আছে আনকনসিয়াস, তারপর তোমার মনে করো যে আহ, অনেক সময় আছে ভেইন ক্লপস হয়ে গেছে, এক্ষেত্রে তুমি ভেইনই খুঁজে পাইতেছো না। অনেক সময় আছে মনে করো যে নর্মাল পার্সনের ভেইন খুঁজে পাওয়া যায় না, এক্ষেত্রে তো তোমার আনকনসিয়াস আছে, এক্ষেত্রে ভেইন পাওয়াটাও খুবই মানে কঠিন হয়ে যায়, বা পাওয়াই যায় না বলতে গেলে। তো সেই ক্ষেত্রে আমাদের চয়েস হলো ইন্ট্রা অসিয়াস, আইও হলো আমাদের ইন্ট্রা অসিয়াস। ইন্টারঅসিস তো আমরা জানি কিসে, বোনে দেওয়া হয়, অর্থাৎ তোমার আমাদের এখানে চয়েসটা হলো টিবিয়া বোন, টিবিয়া বোন। এবং বোনের ক্ষেত্রে যে বোনে তো আমরা জানি যে কিছু আর্টারি থাকে, ওইগুলো আর কি মনে করো যে মূলত প্রমিনেন্ট থাকে এবং কলাপস হয় না, তো এখানে দিলে পরে ওর মাধ্যমে আর কি অ্যাবজর্ব হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে মনে হচ্ছে যে টিবিয়াতে তুমি দিবা, এখানে নর্মাল সিরিঞ্জ তো অবশ্যই ইউজ করতে পারবে না, এক্ষেত্রে টিবিয়ার জন্য আলাদা একটা সিরিঞ্জ আছে, ঠিক আছে? ওইটা ইউজ করতে হবে। এখন অনেক সময় আছে ওইটা অনেক জায়গায় থাকে না, অনেক জায়গায় না থাকলে তখন আমরা কি ইউজ করি, এন্ডোট্রাকিয়াল রুট ইউজ করি। কোন রুট ইউজ করি? এন্ডোট্রাকিয়াল রুট ইউজ করি, এবং এন্ডোট্রাকিয়াল রুটের কনসেন্ট্রেশন হলো 1:1000। কত? 1:1000, অর্থাৎ এই কনসেন্ট্রেশন আমরা ইউজ করতেছি। এই আইভি বা আইও এর ক্ষেত্রে 1:10,000, এবং ইটি এন্ডোট্রাকিয়াল এর ক্ষেত্রে 1:1000। এই কনসেন্ট্রেশন অর্থাৎ ইটি রুটে, অর্থাৎ এন্ডোট্রাকিয়াল রুটে 1:1000 অ্যাড্রিনালিন আমরা ইউজ করছি, ঠিক আছে? তো ইউজ করার ফলে এটা আমাদের কি করতেছে, তোমার ভেসো কনস্ট্রিকশন হইতেছে, মানে আলফা 1 রিসেপ্টরের মধ্যে ভেসো কনস্ট্রিকশন হইতেছে, তোমার ভেনাস রিটার্ন বাড়তেছে, ভেনাস রিটার্ন বাড়লে তোমার আলটিমেটলি তোমার আর কি কন্ট্রাক্ট হইতেছে বেশি, এবং কার্ডিয়াক আউটপুটটা বেশি আসতেছে, এবং বিপি তোমার ভেনাস রিটার্ন বাড়লে তোমার বিপিও আর কি ইনক্রিজ হইতেছে, বাড়তেছে, ঠিক আছে? আবার তোমার মনে করো যে এটা তো তোমার বিটা 1 এর উপর কাজ করে, তো বিটা 1 এর উপর কাজ করে মনে করো যে হার্টের কন্ট্রাক্টিলিটিটা বাড়াই দিচ্ছে, এভাবে আর কি এটা কাজ করতেছে, ঠিক আছে? আরেকটা কথা, আমরা তো মনে করি যে হ্যাঁ আলফা 1 তো মনে করো যে অর্থাৎ কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে মনে করো যে আমরা আহ, মানে আমাদের ড্রাগ অফ চয়েস হলো তোমার এই অ্যাড্রিনালিন, ঠিক আছে? অ্যাড্রিনালিন হলো আমাদের ড্রাগ অফ চয়েস। এছাড়াও মনে করো যে আমরা এই ক্ষেত্রে মনে করো যে তোমার ডো ভিটামিন ইউজ করতে পারি, অর্থাৎ ডো ভিটামিন তো বিটা 1 রিসেপ্টর যেটা হার্টের কন্ট্রাক্টিভিটি বাড়াইতেছে, ডো ভিটামিন কিংবা ডোপামিনও তো আমরা ইউজ করতে পারতেছি না, যেটা তোমার হার্টের কন্ট্রাক্টিভিটি বাড়াইতেছে, ডো ভিটামিন ডোপামিন এগুলো আমরা ইউজ করতে পারি। তবে আমাদের ড্রাগ অফ চয়েস হলো তোমার এই অ্যাড্রেনালিন, ঠিক আছে? তো কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে কি আমাদের মানে কার্ডিয়াক অ্যারেস্টে আমাদের ড্রাগ অফ চয়েসটা হলো তোমার অ্যাড্রেনালিন, ঠিক আছে? আমাদের ড্রাগ অফ চয়েসটা হলো তোমার অ্যাড্রেনালিন। আমরা আগেও দেখছি যে তোমার নর অ্যাড্রেনালিন তো তোমার আলফা 1 এর উপর কাজ করতেছে না, ঠিক আছে না? তো নর অ্যাড্রিনালিন আমরা দিতে পারি, অর্থাৎ নর অ্যাড্রিনালিন আমাদের চয়েস থাকতে পারে। তারপরে তোমার ডোপামিনও কাজ করতেছে, তো ডোপামিন আমরা ইউজ করতে পারি। তবে আমাদের ড্রাগ অফ চয়েস হলো তোমার কার্ডিয়াক অ্যারেস্টে আমাদের ড্রাগ অফ চয়েস কিন্তু অ্যাড্রিনালিন, ঠিক আছে? আদারও ইউজ করতে পারি, বাট আমাদের ড্রাগ অফ চয়েস হলো এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিন যাই বলো, ঠিক আছে? দেন আসো তোমার আমরা অ্যাড্রিনালিনটাকে অ্যালং উইথ লোকাল অ্যানেস্থেটিক ইউজ করতেছি। কি লোকাল অ্যানেস্থেটিক ইউজ করতেছি? লোকাল অ্যানেস্থেটিকে মানে তোমার লোকাল অ্যানেস্থেটিকের সাথে অ্যাডজান্ট ড্রাগ হিসেবে, অ্যাডজান্ট মানে বলতে কি সহযোগ, মানে অ্যাড হইতেছে আর কি, অ্যাডজান্ট ড্রাগ হিসেবে আমরা ইউজ করতে পারি এটা, ঠিক আছে? কিন্তু দেখো এক্ষেত্রে কনসেন্ট্রেশনটা কি, 1:2 লাক্স,
1:2 লাক্স কনসেন্ট্রেশনটা, কিন্তু এটা ইম্পর্টেন্ট জিনিস, 1:2 লাক্স, কারণ এর কম বেশি হলে সমস্যা আছে। নর্মালি 1:1 থেকে 1:2 লাক্স হয়, তুমি 1:2 লাক্সটাই মূলত পড়ো, ঠিক আছে, 1:2 লাক্স নাকি এক্সাম ড্রাগ হিসেবে দেওয়া হইতেছে লোকাল অ্যানেস্থেটিকের সাথে। তো কি হইতেছে, এতে তোমার হইতেছে কি, যেহেতু তোমার কি করতেছে, তোমার অ্যাড্রেনালিনটা তো তোমার ভেসোকনস্ট্রিকশন করতেছে, তো ভেসোকনস্ট্রিকশন করলে লোকাল যে অ্যানেস্থেটিক ড্রাগ গুলো আছে, তো তোমার অ্যাবজর্ব হইতে লং টাইম লাগতেছে, এবং এই লোকাল অ্যানেস্থেটিক গুলা লঙ্গার অ্যাক্টিং হইতে পারতেছে, লোকাল অ্যানেস্থেটিক গুলা লঙ্গার অ্যাক্টিং হইতে পারতো, অর্থাৎ ভেসোকনস্ট্রিকশন হওয়ার কারণে তোমার অ্যাবজর্ব সময় কম লাগতেছে, অর্থাৎ অ্যাবজর্ব হইতে তোমার অনেক বেশি সময় লাগতেছে, লোকাল অ্যানেস্থেটিকের অ্যাবজর্ব হতে অনেক বেশি সময় লাগতেছে, ফলে লঙ্গার অ্যাক্টিভিটিটা বাইরে যেতেছে। এই সার্জারির সময় আর কি এটা ইউজ করা হয়, ঠিক আছে, লঙ্গার অ্যাক্টিভিটি, এবং এটা মূলত যেহেতু অ্যাবজর্বও কম হইতেছে, এই কারণে তোমার কার্ডিও টক্সিসিটিটাও কমাইতেছে, ঠিক আছে। আমরা তোমার মনে করো যে এপিনেফ্রিনের জায়গায় তোমার ফেলিপ্রেসিন ইউজ করতে পারি, এটা এক ধরনের ভেসোপ্রেসিন, তবে মনে রাখ ভেসোপ্রেসিন হিসেবে কাজ করে, ঠিক আছে, ফেনে আছে ফেলিপ্রেসিনটাও ইউজ করতে পারি, তবে মনে রাখতে হবে কন্ট্রাইন্ডিকেশনটা, ঠিক আছে। কন্ট্রাইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন বলতে আমরা মনে করি যে যখন মনে করো যে টিপ অফ দা অর্গান, অর্থাৎ কিছু অর্গান টিপে যখন সার্জারি করতেছি, যেমন ধরো ফিঙ্গার, পেনিস বা নোজ, এগুলো টিপে যখন সার্জারি করতেছি, তখন আমরা কখনোই এপিনেফ্রিন বা অ্যাড্রেনালিন মানে লোকাল অ্যানেস্থেটিকের সাথে ইউজ করবো না। কেন করবো না? কারণ যদি আমরা এটা ইউজ করি, তুমি ধরো তোমার টিপ অফ দা ফিঙ্গারে তুমি, কারণ হলো এই টিপ অফ দা ফিঙ্গারে তোমার কি সাপ্লাই দিচ্ছে, হলো ইনডাইরেক্টলি সাপ্লাই দিচ্ছে, কি ইনডাইরেক্টলি গুলো সাপ্লাই দিচ্ছে, অর্থাৎ কোনো কারণে যদি আমরা এই এপিনেফ্রিন ইউজ করি, এবং এটা তো তুমি ভেসো কনস্ট্রিকশন প্রডিউস করবে, তো ইনডাইরেক্টলি যদি ভেসো কনস্ট্রিক্ট হয়ে যায়, এখানে তো আর কোনো সাপ্লাই পেতেছে না ইনডাইরেক্টলিতে, সরি বলতেছি তোমার এই মানে ফিঙ্গারের টিপে আর কোনো সাপ্লাই পাইতেছে না, যখন আর কোনো সাপ্লাই পাবে না, তখন এই জায়গায় তোমার তোমার নেক্রোসিস প্রডিউস করবে, ইসকেমিক নেক্রোসিস প্রডিউস করবে, বুঝছো। এই কারণে আমরা যখন কোনো টিপে, কোনো অর্গান টিপে, ফিঙ্গার, পেনিস, নোজ, এগুলো টিপিয়ে যখন সার্জারি করব, তখন আমরা অ্যাড্রেনালিন লোকাল অ্যানেস্থেটিকের সাথে ইউজ করব না, কারণ করলে পরে ভেসো কনস্ট্রিকশন করবে, কোনো সাপ্লাই, ব্লাড সাপ্লাই ওইখানে যাবে না, যার কারণে ইসকেমিক নেক্রোসিস প্রডিউস হবে, ঠিক আছে, এটা যেন মনে থাকে, এটা আমরা ইউজ করব না। তো আমরা যে এপিনেফ্রিন, এই ড্রাগের 4টা ইউজ, এগুলা কিন্তু একদম ফিক্সড ইউজ, ঠিক আছে, এগুলার ক্ষেত্রে মূলত এই অ্যাড্রেনালিনটা ইউজ করা হয়, আমরা আগেও দেখছি এগুলা খুবই ইমার্জেন্সি ড্রাগস, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা মনে রাখতে পারি, এ বি সি ডি, এবিসিডি তে। এতে তোমার অ্যানাফাইলেক্সিস, বি তে বিটাল অ্যাজমা, সি তে কার্ডিয়াক অ্যারেস্ট, ডি তে হলো তোমার ডিরিং অ্যালং উইথ লোকাল অ্যানেস্থেটিক, এবিসিডি তে আমরা এটা মনে রাখতে পারি অ্যাড্রেনালিনের ইউজটা, ঠিক আছে, মোটামুটি এই জায়গায় অ্যাড্রেনালিন ইউজ করা হয়, ঠিক আছে। এগুলা গেল মোটামুটি। এখন দেখো মেটাবলিক এফেক্ট আছে এপিনেফ্রিনে, তো মনে করো এপিনেফ্রিন তোমার বডিতে গ্লুকোজ লেভেলটা ইনক্রিজ করে, ঠিক আছে, তোমার বডিতে গ্লুকোজ লেভেলটা ইনক্রিজ করে। তো দেখো বিটা 2, মানে তোমার লিভার তো আছে বিটা 2 রিসেপ্টর, বিটা 2 রিসেপ্টর গ্লুকোনিওজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিসের মধ্যে হাইপারগ্লাইসেমিয়া, তো গ্লুকোজ লেভেল বাড়ায় দিচ্ছে। দেন বিটা 3 আছে, আমরা জানি অ্যাডিপোসাইটে আছে তোমার বিটা 3, অ্যাডিপোসাইটে বিটা 3 আছে, লাইপোলাইসিস করতেছে এবং ফ্যাটি অ্যাসিড বাড়াইতেছে। দেন তোমার আলফা 2 ইন প্যানক্রিয়াস, অর্থাৎ আলফা 2 থেকে ইনসুলিন, আমরা জানি আলফা 2 কিন্তু একটা জিআই সিস্টেমে কাজ করে, মানে ইনহিবিটরি সিস্টেমে কাজ করে, ঠিক আছে। তো ইনহিবিট ইনসুলিন রিলিজ, অর্থাৎ তোমার যে ই সেল আছে, আলফা সেল আছে তোমার, বিটা সেল, বিটা সেল থেকে যে তোমার ইনসুলিন রিলিজ এটা কমাই দিচ্ছে, ঠিক আছে, মানে এটা তো মেটাবলিক এফেক্ট, একবার করে তোমরা পড়বা। দেন আসো অ্যাডভার্স ইফেক্ট আছে, এপিনেফ্রিনে কিছু অ্যাডভার্স ইফেক্ট হবে, দেখো যেহেতু তোমার হার্ট রেট বাড়াই দিচ্ছে, তো এই ক্ষেত্রে তোমার ট্যাকিকার্ডিয়া প্রডিউস করতেছে, দেন বিপি হাইপার টেনশন বাড়াই দিচ্ছে, অর্থাৎ বিপি বাড়াই দিচ্ছে, তার কারণে হাইপার টেনশন প্রডিউস করতেছে অ্যাডভার্স হিসেবে। দেন তোমার অ্যারিথমিয়া প্রডিউস করতে পারে। দেন তোমার সিএনএস এ গেলে অ্যাংজাইটি, ট্রেমর, দেন রেস্টলেসনেস হতে পারে, হেডেক হইতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো জাস্ট একবার রিডিং দিলে বুঝতে পারবা। ওকে, ঠিক আছে, আপাতত এখানে মোটামুটি সব দেখাই দিছি। আচ্ছা দেখো, এই যে তোমার অ্যাড্রিনালিন ড্রাগটা, এবং দেখো এই জায়গায় কিন্তু 1:1000 কিন্তু লেখাই আছে, হ্যাঁ। কিছু কিছু তুমি দেখবা যখন হসপিটাল থাকবা বা দেখবা, তখন দেখবা কি ইমার্জেন্সি ট্রেতে এইসব ড্রাগ তুমি পাবা। এসব ড্রাগে তখন মনে করো যে 1:1000 1 মিলিগ্রাম এরকম, মানে আগে থেকে বানানোই থাকে, অর্থাৎ এই কনসেন্ট্রেশনও বানানোই থাকে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে যাতে মনে করো যে পরবর্তী যখন ইমার্জেন্সিতে আমাদের ইউজ করতে হবে, আমাদের জন্য আবার মানে সময় নিয়ে এটা আবার মানে কনসেন্ট্রেটেড করে বানাইতে না হয়, ঠিক আছে। এটা ডাইরেক্ট বানানো থাকে এবং ডাইরেক্ট নিয়ে পুশ করে দিলেই হয়, ঠিক আছে।